আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি গত কয়েকটি প্রায় 23টি পর্ব করেছি পিএইচপির উপরে। আজকে হচ্ছে আমার পিএইচপি 24তম পর্ব। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পিএইচপির ফাংশন নিয়ে, যেটা নাকি হচ্ছে পিএইচপির মূল শক্তি। তো ফাংশন বলতে আমাদের এখানে আমরা কি বুঝি? ফাংশন হচ্ছে একটি নাম, যেটা আমি আপনি কোনো কোড ব্লকে দিতে পারেন এবং পরে সেই নাম ধরে ডেকে ওই কোড ব্লকে ইচ্ছা মতো এক্সিকিউশন করতে পারেন। আর পিএইচপিতে পায় আপনার 1000-এরও বেশি বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন বিল্ট ইন ফাংশন আছে। এখন তাহলে প্রশ্ন আসে যে ফাংশন কত প্রকার? ফাংশনের এমনি অনেক ভাগ আছে, কিন্তু ফাংশন মূলত আপনার দুই প্রকার। টু কাইন্ডস অফ ফাংশন ইন পিএইচপি। ওকে, একটা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন, আরেকটা হচ্ছে আপনার ইউজার ডিফাইন ফাংশন। ওকে, এখন এই বিল্ট ইন ফাংশন কতটা আছে? আপনার 1000-এর উপরে। আর ইউজার ডিফাইন ফাংশন আপনার নিজ থেকে যেটা তৈরি হয়। তো এখানে প্রশ্নই আসে যে হোয়াট ইজ বিল্ট ইন, হোয়াট ইজ ইউজার ডিফাইন। জাস্ট আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ 7, এখানে আমার শাটডাউন বাটন হচ্ছে এখানে। এখানে ক্লিক করলে আমি হাইবারনেট, স্লিপ, রিস্টার্ট, লগ অফ, সুইচ ইউজার দেখতে পাই। এখন আপনার পক্ষে সম্ভব রিস্টার্টটা এখানে আসা, সুইচ ইউজারটা এখানে আনা? সম্ভব না, কারণ হচ্ছে এটা বিল্ট ইন করা আছে। সো পিএইচপি প্রোগ্রাম যখন তৈরি হয়েছিল, তখন তারা নিজ থেকে কিছু ফাংশন বিল্ডিং করে রেখেছে, যেটা আপনি কোনো পাল্টাতে পারবেন না। আপনার ওইটা দিয়ে কাজ করতে হবে, এবং ওই ফাংশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর ইউজার ডিফাইন ফাংশন আছে যে আপনার চাহিদা মতো আপনি একটা নিজের ইচ্ছা মতো একটা ফাংশন কল করতে পারেন, যেটা আপনি তৈরি করতে পারেন নিজ থেকে। এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আপনারা আরও ভালো বুঝবেন যখন আমি উদাহরণ দিয়ে বুঝাবো। আর ফাংশনের স্ট্রাকচারটা মূলত পিএইচপিতে আপনার এমন যে ফাংশন কথাটা থাকতেই হবে, আর এখানে থাকবে হচ্ছে ফাংশন নেম থাকবে, একটা ফাংশন নেম থাকবে। ফাংশন কথাটা থাকতে হবে, আর ফাংশন একটা নেম থাকবে, এবং আপনাকে ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে। যে কোনো নামের পরে যখন ফার্স্ট ব্র্যাকেট দুটি থাকবে, তখন এটাকে একটা ফাংশন বলে গণ্য হবে। যেমন আপনি যদি এখানে লিখেন এক্সাম্পল স্বরূপ যে নেম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু একটা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। ওকে, এভাবে থাকবে। আর হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, যেটা অনেক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে, যেখানে হচ্ছে কোড এক্সিকিউটেড হবে। কোড কি হবে? এক্সিকিউটেড হবে। ওকে, এটা মূলত হচ্ছে আপনার ফাংশনের যে সিনট্যাক্সটা। এখন আমি জাস্ট একটি বিল্ট ইন ফাংশন এবং একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়ে একটু উদাহরণ দেবো, যখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এর আগে একটি কথা বলে রাখি, যেহেতু পিএইচপিতে বিল্ট ইন ফাংশন প্রায় 1000-এর উপরও আসে, তখন আমরা দেখি যে আমরা বিল্ট ইন ফাংশনগুলো আপনার অনেক টিউটোরিয়ালে দেখি যে 2-3টা নিয়ে আলোচনা করি, আর বাকিগুলো নিয়ে আলোচনা করি না, আমাদেরকে নিজ থেকে করতে বলে। হ্যাঁ, তবে আমি 2-3টা না, আমি আশা রাখি যে বিল্ট ইন ফাংশন নিয়ে আমি কমপক্ষে 5 থেকে 6টা টিউটোরিয়াল তৈরি করব। ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আমি 2 থেকে 3টা টিউটোরিয়াল তৈরি করব, আপনাদের বোঝার সুবিধার জন্য। আজকে আমি মূলত জাস্ট বিল্ট ইনের একটা উদাহরণ এবং ইউজার ডিফাইনের উদাহরণ দিয়ে আপনাদের বোঝা দেবো যে আসলে এটাকে বিল্ট ইন বলে, এটাকে ইউজার ডিফাইন ফাংশন বলে। তাহলে আমি এটাকে জাস্ট মাল্টিলাইন কমেন্টের মধ্যে রেখে দিলাম আপনাদের সুবিধার জন্য। এখানে আমি একটি ভেরিয়েবল নিলাম, নিলাম হচ্ছে আপনার স্ট্রিং নিলাম, যে মাই নেম ইজ ইমরান। ওকে, এখন আমি জাস্ট একটা বিল্ট ইন ফাংশন উদাহরণ দেবো। এখানে হচ্ছে ভেরিয়েবল এর মান নিলেন হচ্ছে একটা স্ট্রিং, মাই নেম ইজ ইমরান। এখন আপনি চাচ্ছেন যে মাই নেম ইজ ইমরান এখানে কয়টা ক্যারেক্টার আছে, অর্থাৎ এই স্ট্রিংটার লেন্থটা কত। এখন আপনি এই স্ট্রিং লেন্থটা কত আপনি যদি এই কথা বলে, তখন আমরা কি করি? গুনি, 1 2 ফাঁকে স্পেস 3 4 5 6 করে গুনি। এখন মনে করেন যে স্ট্রিংটা অনেক বড় হলো,
এখন ঠিক তেমনি পিএইচপিতে একটা বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, যে এই বিল্ট ইন ফাংশনটা ইউজ করলে আপনি খুব সহজে জানতে পারবেন যে এই আপনার স্ট্রিংটার লেন্থটা কত। এই জন্য বিল্ট ইন ফাংশনগুলো হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট পিএইচপি ক্ষেত্রে। আমি যদি এখানে ইকো করি, ইকো করবো কাকে, আমি একটা বিল্ট ইন ফাংশন বসাবো যেটাকে বলে strlen, স্ট্রিং লেন্থ। এটার নাম হচ্ছে আপনার স্ট্রিং লেন্থ। সো আমি স্ট্রিং লেন্থ কথাটা এখানে বসালাম, বসানোর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। সো এখানে এটার পরে যেহেতু একটা দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এখানে বুঝতে হবে এটা একটি ফাংশন। আর যেহেতু ফাংশন দুই প্রকার, বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, তাহলে এটা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন, যেটা নাকি বিল্ট ইন করা আছে। এখন আমি এটা লেন্থ জানতে চাচ্ছি, এই জন্য আমি এটা বসিয়ে দিলাম। এখন যদি আমি ভেরিয়েবলটা বসিয়ে দিই, ভেরিয়েবল এ সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমি এটাকে সেভ করলাম। এখন আমি এটাকে ব্রাউজারে রান করে দেখি আমার ফলাফলটা কি আসে। লোকালহোস্ট পিএইচপি, তাহলে আমার আছে হচ্ছে ফাংশন ডট পিএইচপিতে। এখানে হচ্ছে 16 আসার কারণ হচ্ছে এখানে মাই নেম ইজ ইমরান, এখানে স্পেস, ফাঁকা স্পেস যতগুলো আপনার ক্যারেক্টার আছে সবগুলো লেন্থ হচ্ছে এখানে আপনার 16, মানে 16টা ক্যারেক্টার এখানে আছে। এই জন্য আমাকে এখানে 16 দেখাচ্ছে। এখন আপনি যদি এখানে জাস্ট কিছু ওয়ার্ড লিখে দিলেন, উদাহরণস্বরূপ এখানে লিখে দিলেন, এখন দেখেন এটার লেন্থ কত, ইলোড দে 47, এখানে হচ্ছে আপনার 47টা ক্যারেক্টার আছে। সো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা ইউজ করে আপনারা খুব সহজে আপনার অনেক কিছু জানতে পারেন। যখন আমি জাস্ট বিল্ট ইন ফাংশন নিয়ে আরও আলোচনা করবো তখন বুঝতে পারবেন। এখন আমি এটাকে মাল্টিলাইন কমেন্টে লিখে দিই। এখন আমি ইউজার ডিফাইন ফাংশনের একটা উদাহরণ দেব। আর হ্যাঁ, আগে বলে রাখি, যেহেতু আমি আজকে দুইটা নিয়ে আলোচনা করছি, আমি পরবর্তী টিউটোরিয়ালে কিন্তু স্ট্রিং ফাংশন নিয়ে একাধারে আলোচনা করব, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করবো। আজকে বোঝার সুবিধার জন্য আমি দুটো করে উদাহরণ দিচ্ছি। এখন আপনি মনে করেন যে একটি ফাংশন নিলেন, ফাংশনের ক্ষেত্রে ইউজার ডিফাইন ফাংশন যখন আমরা লিখবো, তো এখন এখানে কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুনগুলো হচ্ছে এমন যে ফাংশনের নেম সবসময় আপনার ওয়ার্ডের পরে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, নট নাম্বার। কোনো নাম্বার দিয়ে ফাংশনের নাম শুরু হবে না, ওয়ার্ড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। আর সবসময় মনে রাখবেন, আপনি যে ফাংশনটা নিয়ে কাজ করছেন এটা আসলে কি কাজ করছেন, ওই ফাংশনের নাম দিবেন, তখন আপনার সুবিধার্থে এক সময় এটা আপনার কাজে আসবে। কারণ এখন আমি ফাংশন দিয়ে আমি এখানে দেব হচ্ছে আপনার ফাংশন মাই নেম মানে আমার নাম। আমি আমার নামকে ইকো করব, ফাংশন দিয়ে কল করব। ওকে, আমি আগে বলেছিলাম যে কার্লি ব্র্যাকেট যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে, এটা আপনি এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। তাহলে এখানে আমি কি করলাম, ফাংশন নিলাম মাই নেম। তাহলে এখানে আমি ইকো করি হচ্ছে আপনার ইমরান খান। এখন আপনি যদি এটাকে প্রিন্ট আউটপুটে দেখতে চান, তাহলে আপনি দেখতে পাবেন? অবশ্যই না, আপনাকে এখন খালি দেখাবে, কোনো ফলাফল দেখাবে না। কেন দেখাবে না? আমি যে ফাংশনটা নিয়েছি মাই নেম, এই মাই নেম কিন্তু ফাংশন, আমাকে কিন্তু কি করতে হবে, এই মাই নেমকে কল করতে হবে। কল না করা পর্যন্ত আমি আমার ইকুতে যে মানটা আছে সেটা আমি পাবো না। তাহলে আমি যেহেতু বলছিলাম যে ফাংশন হচ্ছে পিএইচপি পেজের যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন। তাহলে এখানে দেখেন পেজ শেষ, পেজের লাস্টের দিকে এখানে আপনার পিএইচপি সিনট্যাক্সের শেষ মুহূর্তের আগে আমি যদি এখানে জাস্ট ফাংশনটা কল করে দিই, মাই লেখাতে মাই নেম লেখাটা এসে পড়ছে। এখন আমি দেখি আমার ফলাফলটা এখন কি আসে। অবশ্যই আসবে ইমরান খান। এটা আসার কারণ কি, আপনি যখন এখানে ফাংশন নিয়েছেন মাই নেম, আর এখানে মাই নেম হচ্ছে কি দিয়ে দিয়েছেন, কল করে দিয়েছেন। এই মাই নেম ডিরেক্টলি ওখানে ফাংশনে চলে গেছে, ফাংশনে মাই নেম চলে গেছে এবং সেখানে দেখলো যে ইকু ইমরান খান আছে, তখন সে আমাকে এখানে ইমরান খান প্রিন্ট করে দেখালো। এখন যদি এমন হতো যে আমরা জানি যে ফাংশনের মধ্যে ফাংশন আর্গুমেন্ট বলে একটা কথা আছে, যে আমরা
যখন আমরা ফাংশন নেম দিই, নেমের পরে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, এর মধ্যে আমরা আর্গুমেন্ট বসাতে পারি। এখন প্রশ্ন হতে পারে আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে আমরা যারা ভেরিয়েবল, এই যে এখানে ভেরিয়েবল নিয়েছিলাম না, ভেরিয়েবল এ ঠিক ভেরিয়েবলের মতোই কাজ করে। তাহলে আমি এখানে একটু জাস্ট ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এজ নিলাম, আমার নামটাও প্রিন্ট হবে, আমার এজটাও প্রিন্ট হবে। তাহলে আমার কি করতে হবে? এই ইমরান খান যদি আমি এখানে দিই তাহলে তো হবে না। তাহলে আমি ইমরান খানটা এখানে এটা জাস্ট এটা আমি কপি করে এখানে বসিয়ে দিলাম, মাই নেম এখানে দিয়ে দিলাম। তো ভেরিয়েবল এজ ধরেছি, তাহলে ভেরিয়েবল এজ দিলাম। এখন আমি একটা জাস্ট সংখ্যা লিখে দিলাম, কিছু লিখে দিলাম আমার সুবিধার জন্য, যে এজ ইজ 25 ইয়ার্স ওল্ড। ওকে, তাহলে এখন ফলাফলটা আপনারা কি আসবে আন্দাজ করতে পারছেন? অনেকে হয়তো আন্দাজ করতে পারছেন যে আসবে হচ্ছে কি ইমরান খান ইজ 25 ইয়ার্স ওল্ড। দেখি ফলাফলটা কি আসে। ইমরান খান ইজ 25 ইয়ার্স ওল্ড। এখন কথা হচ্ছে এই যে আমরা এখানে এজ নিয়েছি, এখানে এজটা এখানে দিলাম কেন? এখানে মাই নেম ইমরান খান দিলাম কেন? হ্যাঁ, এখানে আপনি নিয়েছেন কি ফাংশন নেম মাই নেম। এখন মাই নেম আমার সুবিধার জন্য দিয়েছে যে আমি যাতে আমার নাম ইকো করবো, এই জন্য আমি প্রথমে এখানে পিন করেছিলাম মাই নেম, কিন্তু পরে যখন আমি এজটা বার করতে যাচ্ছি, এখানে যখন একটা আর্গুমেন্ট দিয়েছি, তখন আমার এই আর্গুমেন্টটা আমাকে কোথায় করতে হবে? ইকুর মধ্যে এখানে আমি আর্গুমেন্টটা বসিয়ে দিয়েছি যে ইকো ভেরিয়েবল এজ ইজ 25 ইয়ার্স ওল্ড। তাহলে আমার নামটা কোথায় যাবে? নামটা হচ্ছে আমার ভেরিয়েবল যে ফাংশনটা কল করেছি, এই ফাংশনের মধ্যে বসবে। ঠিক আছে, ফাংশনের প্যারামিটারের মধ্যে বসবে। এটা আমি স্ট্রিং আকারে এখানে লিখেছি, কেননা আমার হচ্ছে আমি স্ট্রিং নিয়েছি। ওকে, যখন আমি এখানে ইন্টিজার নিতাম, কোনো সংখ্যা নিতাম, তাহলে আমার স্ট্রিংটা দিতে হইতো না, সত্যি ডাবল কোটেশনটা দিতে হইতো না, সরি। ওকে, তখন আমার কি হইতো, শুধু আমার ইন্টিজার দিলে হইতো, কোনো ডাবল কোটেশন লাগতো না। এখন আমি দেখি এটা ফলাফল তো পাইলাম ইমরান খান ইজ 25 ইয়ার্স ওল্ড। এখন আপনি ইমরান খান দিলেন না এখানে, এখন আপনি অন্য কিছু দিলেন, আপনি যা ইচ্ছা তাই দিবেন, আপনার মাই নেমে যাই থাকবে ওই প্যারামিটারটা এখানে শো করবে। এই যে, ঠিক আছে। আর্গুমেন্টের সুবিধা হচ্ছে আপনি যখন একটা আর্গুমেন্ট দিয়ে রাখছেন, তখন এখানে যা নাম উল্লেখ করবেন না কেন, সেই নামটা আপনাকে ইয়া করবে, এখানে ইকু করে দিবে। এই যে এখানে ইকুর মধ্যে যেটা আছে। এখন আপনি মনে করেন যে মাই নেম, এটা পুনরায় কপি করে আবার বসিয়ে দিলেন নিচে। এখানে মনে করেন যে এখানে দিলেন কুদ্দুস, এখানে দিলেন আব্বাস। এখন কি আসে দেখেন, আর্গুমেন্টের সুবিধাটা এখন বুঝতে পারবেন। কুদ্দুস ইজ 25 ইয়ার্স ওল্ড, আব্বাস ইজ 25 ইয়ার্স ওল্ড। আমি যদি এটার পর একটা স্পেস দিয়ে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে একসাথে লেগে আছে, এই যে কুদ্দুস ইজ 25 ইয়ার্স ওল্ড, আব্বাস ইজ 25 ইয়ার্স ওল্ড। তাহলে দেখতে পাচ্ছেন আমি একই কাজ কিন্তু বারবার করছি। আমার এখানে মাই নেম একটা ফাংশন যখন কল করেছে, তখন আমার আরেকটা ফাংশনের দরকার লাগলো। আমি কি করলাম, ওই ফাংশনটা আমি এখানে আবার পুনরায় কল করলাম, তখন কিন্তু আমার আরেকটা ফলাফল পেয়ে গেলাম, তাই নয় কি? আপনারা বুঝতে পেরেছেন যে ইউজার ডিফাইন ফাংশন এবং বিল্ট ইন ফাংশন কিভাবে কাজ করে। তো আমি বলেছিলাম যে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। সো আশা করি পরবর্তী টিউটোরিয়াল দেখবেন, এবং আজকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।